নমস্কার, সত শ্রী আকাল। আজকে একটা অন্য ধরনের ভিডিও আপলোড করছি। ক্যাপ্টেন রায়বর্ধনকে আপনারা চেনেন? আমিও চিনতাম না, আমিও জানতাম না। নেতাজির সাথে ওনার কী সম্পর্ক জানি না, আপনারা হয়তো অনেকে জেনেও থাকতে পারেন। এনারা অতটা হাইলাইট পাননি, আমিও জানতাম না। ওনার ছেলের মুখে ওনার ইতিহাসটা একটু শুনে নেওয়া যাক, চলুন। Good evening, everybody here. আমাকে এই অনুষ্ঠানের ব্যাপারে যে জন্য আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে তার ব্যাপারে কিছু বলা দরকার। সবার আগে বলা দরকার যে এই অনুষ্ঠানটা কীভাবে হলো তার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বলি। আমি কিছু আজাদি ফোন নিয়ে কিছু রিসার্চ করছিলাম, কিছু পেপার আমি রেডি করছি। তো সেই পেপারগুলি আমি অনিশ রায়ের কাছে পাঠাতাম, ওটাকে প্রিন্ট করে আমাকে পাঠাতে হয়। অনিশ এখানে উপস্থিত আছে। এই প্রোগ্রামটা পুরোটার জন্য দেয় হচ্ছে আমরা ক্রেডিট দেবো অনিশ রায়। অনিশ রায় তখন একদিন আমাকে মিস্টার সুদীপ আমাকে আমার কাছে নিয়ে আসলো একদিন। সুদীপ আমাকে এসে বললো যে অনিশ আর আমরা ঠিক করেছি আপনার বাবার জন্মদিন পালন করতে চাই, আপনার যদি আপত্তি না হয়। আপনার আপত্তিকে তো খুব খুশি, আরো আমি খুবই খুশি হব। তারপরে এরপরে অনিশ আর সুদীপ একদিন আমার কাছে মিস্টার মধুসূদন করকে নিয়ে আসলেন। তিনি স্বরাজ্য সমৃদ্ধি ফাউন্ডেশনের। তো তারপরে যা কিছু আয়োজন ওনারাই করেছে, আমাদের ইনভাইট করেছেন। আমার এখানে আমার দুই ভাই বিশ্বজিৎ জয়বর্ধন, অভিজিৎ জয়বর্ধন এখানে প্রেজেন্ট আছে। আমার বউ কৃষ্ণা জয়বর্ধন তার হাজবেন্ড এখানে প্রেজেন্ট আছে। বিশ্বজিৎ ওখানে বসে আছে, এই অভিজিৎ বসে আছে। ওর অভিজিতের বউ এখানে আছে প্রেজেন্ট। ওটা আমি অনেক কিছু ডিটেলস পেয়েছি, সবই এখানে আলোচনা করা যাবে না, সময় খুব কম। আরেকটা বড় জিনিস হচ্ছে এখানে উপস্থিত আছে ক্যাপ্টেন এনজি রায়বর্ধনের নিজের কাকার ছেলে, এই শুভ রায়বর্ধন। এই কাজিন ব্রাদার, অনেক ছোট বয়সে কাজিন ব্রাদার। এবার আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলি, যদি টাইম খুব শর্ট। এরপরে আমার অনেক প্রোগ্রাম রয়েছে। তো আমার বাবা অ্যাকচুয়ালি ভারত সরকারের পোস্টের টেলিগ্রাফে ছিলেন প্রথম জীবনে। ভারত সরকারের গভর্নমেন্ট প্রথম চাকরি পায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোস্টিং। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, বিশ্বযুদ্ধ জারি তীব্র রকম চলছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তখন বাবাদেরকে ওখান থেকে বললো যে আমাদের আর্মিতে জয়েন করতে হবে। বাবা তো আর্মিতে জয়েন করার জন্য খুবই ছটফট করছিল। তো বাবাকে ডাকলো, ডাকার পরে যোগবিদ্ধ হওয়ার পরে এএসসিতে নিল আর্মি সাপ্লাই। উনি জানবেন, আপনার এয়ারফোর্সের লোক। তো প্রথমে বাবা জয়েন করলো এএসসিতে, আর্মি সাপ্লাই ট্রেনিং এর পরে অ্যাজ এ ওয়ারেন্ট অফিসার। কলকাতায় জয়েন হলো, ট্রেনিং গেল চেন্নাইতে। চেন্নাইতে ট্রেনিং হওয়ার পরে বাবাদের পাঠিয়ে দিল সিঙ্গাপুরে। চেন্নাই থেকে সেল করলো আর কি। তো চেন্নাই থেকে সেল করার পরে যখন সিঙ্গাপুরে পৌঁছলো, তখন ওখানে অলরেডি নেতাজি সুভাষ এসে গেছেন জার্মানি থেকে। উনি আজাদিন ফৌজের চার্জ নিয়েছেন, আইনিতে উনি আজাদিন ফৌজ নতুন নাম দিয়েছেন। দিয়ে ওনার সাউথ ইস্ট এশিয়া পুরো উনি ঘুরে বেড়াচ্ছেন, অর্গানাইজ করছেন। হ্যাঁ, কী করে আজাদিন ফৌজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো তখন
উনি দেখলেন যে প্রথমে যে একটা আমাদের প্রথম দরকার যেটা যে একটা সিক্রেট সার্ভিস আমাদের তৈরি করতে হবে, যেটা আমাদের এখানে যেমন আছে বা ধরুন ইসরায়েলের মোসাদ আছে, সেরকম নেতাজি প্রথম থেকে চিন্তা ভাবনা করেছিল যে একটা খুব ভালো ইন্টেলিজেন্স ইউনিট আমাদের বানাতে হবে। তো সেই জন্য যখন রাজবেরি বোস ছিলেন তখন ওই ইউনিটটার নাম ছিল সিক্রেট সার্ভিস। নেতাজি এসে তার নামটা করে দিল বাহাদুর গ্রুপ, এবং সিলেক্টেড লোককে নিয়ে ওখানে নিলেন না, প্রচুর লোককে নিলেন। আমি পরে একটা জায়গায় আসবো ওই ডিটেলসগুলো দেওয়ার জন্য। ওই সিক্রেট সার্ভিসে বাবা কমিশন হলো আর কি, অ্যাজ এ লেফটেন্যান্ট। প্রথম ফার্স্ট পোস্টিং অ্যাজ লেফটেন্যান্ট হলো। ওদের ট্রেনিং সেন্টার ছিল সিঙ্গাপুরে, পেনাং, আরও কয়েকটা জায়গায় ট্রেনিং সেন্টার ছিল সাউথ ইস্ট এশিয়ার। হওয়ার পরে তারপরে ওদেরকে বাবা ওদের একটা অ্যাসাইনমেন্ট দিল যে ওনাদের যেতে হবে রেঙ্গুনে যাবে কি করে, শিপে গেল 500 ফুট নিয়ে। তার মধ্যে 15 জন বাহাদুর গ্রুপের ছিল, তার মধ্যে বাবা ছিল, আরো 14 জন ছিল। ওই একই শিপে ওরা প্রথমে গেল রেঙ্গুনে নামার পরে তখন বার্মা ফ্রন্টে প্রচন্ড লড়াই হয়েছে অ্যালাইড ফোর্সের সাথে জাপানিজ ফোর্স আর আজাদিন ফোর্সের। তো ওদেরকে তারপরে মানে এত সাংঘাতিক লড়াই চলছে, তখন চারিদিকে বম্বিং হচ্ছে। তো ওরাও এগোচ্ছে বর্ডারের দিকে। যখন এই 15 জন ট্রুপসের সাথে এগিয়ে চলেছে, কারণ ওদের কাজ কি দিয়েছিল যে তোমাদের যুদ্ধের মধ্যে তোমাদেরকে ইনফিল্ট্রেট করে যেতে হবে, মানে ভারতবর্ষের মধ্যে ঢুকে যেতে হবে। তো ভারতবর্ষে ঢুকতে হলে ইউনিফর্ম করা আছে, আর্মস আর মিলিটারি কী করে ঢুকবে বলে দিয়েছিল যে তোমাদের প্রথম হচ্ছে সবাইকে চুল দাড়ি কেউ কাটবে না, মানে ছদ্মবেশ হতে হবে। সেই জন্য চুল দাড়ি কাটা চলবে না। 1-2 মাস আগে থেকেই তাদের চুল দাড়ি কাটা বন্ধ হয়ে গেছে, এবং তারা সুযোগে আছে কখন ভারতবর্ষে ঢুকবে। যখন প্রচন্ড লড়াই চলছে, অ্যালাইড ফোর্সেস তখন রিট্রিট করছে, আর আজাদিন ফোর্স জাপানিজ ফোর্সের সাথে এন্ট্রি নিচ্ছে ইন্ডিয়ার ভেতরে আর একটা বর্ডার দিয়ে। তখন এই 15 জনের দলের যেটা হেড ছিল আমার বাবা, ক্যাপ্টেন এনজি রায়বর্ধন, ওরা যখন ব্রিটিশ ফোর্স রিট্রিট করে যাচ্ছে তখন ওরা ঢুকে গেল ভেতরে চট্টগ্রাম দিয়ে। বাউলি বাজার বলে একটা জায়গা আছে চট্টগ্রামের, ওই বাউলি বাজার দিয়ে ঢুকে ওদেরকে বলা ছিল যে ওরা গিয়ে প্রথমে কোনো জঙ্গলের মধ্যে ঢুকে যাবে, যেখানে চট্টগ্রামে যে জায়গাটা বড় জঙ্গল এখন ঢুকে যাবে। তাদেরকে ট্রেনিংও দেওয়া হয়েছিল জঙ্গলে সার্ভাইভ করার জন্য। ওখানে তো ঘর নেই, বাড়ি নেই, খাবার দাবারও নেই, শুকনো কিছু ড্রাই ফ্রুট দিয়েছে। আর ওদের কাছে পিস্তল ছিল, সবার কাছে 15 জনের কাছে পিস্তল ছিল। তোমরা ভেতরে ঢুকে তোমাদের ইউনিফর্ম, পিস্তল, সব অ্যামিনিশন যা আছে সব ফেলে দেবে জঙ্গলে, কোনো স্ট্রিমের মধ্যে ফেলে দেবে। ফেলে দিয়ে তোমরা সিভিল ড্রেস নেবে। প্রত্যেকেই 15 জন সিভিল ড্রেস পরে নিল। ওরা যেখানে ঢুকছে ওই এরিয়াটা ছিল মুসলিম অধ্যুষিত এরিয়া। তো ওদেরকে বলা ছিল যে কয়েকজন লুঙ্গিও করবে, যেন তোমাদের মধ্যে মুসলমান কেউ আছে কয়েকজন। যদিও এই গ্রুপে 3 জন মুসলমান ছিল, 15 জনের মধ্যে 3 জন মুসলিম ছিল। যাই হোক, এরা ঢুকছে, জঙ্গলের ভেতরে ঢুকলো। ঢুকে একটা 2 দিন জঙ্গলের মধ্যেই ছিল। তারপরে ওরা আস্তে আস্তে বেরিয়ে আসছে। ওদের ইনস্ট্রাকশন ছিল যে প্রত্যেকটা 15 জন আলাদা আলাদা গ্রুপ হয়ে যাবে, প্রত্যেকটা গ্রুপে 2 জন করে থাকে, একসাথে 15 জন যেন না থাকে। আর কোঅর্ডিনেশনের জন্য বাবার কাছে রিপোর্টিং করবে কি হচ্ছে, কি যা যা ইন্টেলিজেন্স রিপোর্ট আছে ওগুলি দেবে, ওগুলি আরো সিঙ্গাপুরে যাবে নেতাজির কাছে হেডকোয়ার্টার, আজাদিন ফোর্সের হেডকোয়ার্টার। তো যখন ঢুকলো প্রথমে, তখন রাত্রি 2টো বাজে, চট্টগ্রাম বর্ডার দিয়ে ঢুকে গেছে রাত্রি 2টোর পরে জঙ্গল থেকে বেরিয়ে। তখন মাঠের মধ্যে কিছু চাষি, মুসলিম চাষি রবি, ওখানে পাহারা দিচ্ছে তাদের জমিটা। তারা ওদেরকে ধরেছে যে আপনারা কোথা থেকে আসছে এত রাত্রে, রাত্রি 2টোর সময়। ওরা বলেছে দেখুন আমরাও আর্মির লোকই, মিলিটারির লোক, আমরা ঘোড়ারা মানে অ্যালাইড ফোর্সেস কি করছে, আমাদেরকে সবসময় সামনে ফ্রন্টে পাঠাচ্ছে, আমরা মরে যাচ্ছি, ওরা পেছনে।
দাঁড়িয়ে থাকতাম থেকে বলবি আমরা মরে যাচ্ছি ওরা এগোচ্ছে। তো ওদেরকে বললো যে আমরা চট্টগ্রামের রাস্তাটা আমরা একটু দেখিনি, কোথায় দিয়েছি চট্টগ্রাম যাবো আমরা। তো ওদেরকে কিছু টাকা অফার করেছিল, কারণ আজাদিন করে বাহাদুরকে কিছু টাকা ওখান থেকে দিয়ে দিয়েছিল, যেখানে যতদিন সার্ভাইভ করে আর কি টাকা ওদেরকে দিয়ে দিয়েছিল। ওরা ওদেরকে টাকা অফার করার পরে ওরা বললো না টাকা লাগবে না, শুধু আপনারা কোনো কথা বলবেন, আপনাদের আমরা চট্টগ্রামের রাস্তায় দেখিয়ে দিচ্ছি, আমরা এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানি, আমরা কথা বলবো, আপনি শুধু মাথা নাড়বেন, আপনার কথা বলতে দিয়ে বিভিন্ন জায়গায় ঢুকে পড়লেন বর্ডার দিয়ে। তারপরে আমার বাবা যেটা ফার্স্ট স্টেশন ছিল নীলা বলে একটা জায়গা আছে, সেটা চট্টগ্রাম টাউন থেকে অ্যাবাউট 20 কিলোমিটার দূরে হবে। তো ওখানে নীলাতে একটা মুসলিম হোটেলে বাবা উঠলো গিয়ে প্রথম মুসলিম হোটেল ওঠার পরে ওখানে 2 দিন ছিল। তো ওখানে এখন ভাবছে কিভাবে এগোবে ওখান থেকে। ওখানে একটা কংগ্রেস অফিস ছিল নীলাতে। তো নীলায় কংগ্রেস অফিসে রাত্রিবেলা বাবা গেল, একাই গেছে। ওখানে কংগ্রেসের যে লিডার তার সাথে দেখা করে, তাকে বলে যে আপনার সাথে দরকার আছে, তবে সবার সামনে তো বলতে পারবো না, আপনি যদি কখন টাইম দেন খালি থাকেন তখন আসবো আমি। ও কি চিন্তা করে বললো, কিছু চিন্তা করেছে, পরে বললো 11টার সময় আসতে পারবে, রাত্রি 11টা? না হ্যাঁ আসতে পারবো। তো রাত্রি 11টার সময় গেছে, তখন অফিস ফাঁকা, ওই ভদ্রলোক বসে আছে, বাবার সাথে কথা বললো। ওনাকে বললো, ওনাকে সাহস করে বলেছে, কারণ উনি হয়তো পুলিশে খবর দিতে পারতেন, ব্রিটিশ পুলিশ তখন চারিদিকে স্পাই করে বেড়াচ্ছে, তখন M15 আর M16 স্পাই করে বেড়াচ্ছে চারিদিকে। তো ওনা বললো যে আমি এই ব্যাপার, আমি আলাদিন বোঝাই লোক, আমি এসেছি এখানে, আমাকে লেবে ওখান থেকে পাঠিয়েছে, তো আপনার হেল্প চাই। কিরকম হেল্প চাই? প্রথম হচ্ছে আমাকে চট্টগ্রাম পৌঁছতে হবে ইমিডিয়েটলি, কারণ ওই ইনস্ট্রাকশন ছিল আজাদিন ফৌজে তখন 1 মাসের মধ্যে ইম্ফল আর কোহিমা অ্যাটাক হবে, তার গ্রাউন্ডটা তৈরি করা। ইম্ফল আর কোহিমা অ্যাটাক হওয়ার আগে ওখানে অ্যালাইড ফোর্সেস কি স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটা একটা মেজারমেন্ট করতে হবে, করে জানাতে হবে যে কত ফোর্স ওখানে আছে অ্যালাইড ফোর্স। কারণ লড়াই করতে গেলে তো আমাকে সেভাবে স্ট্রেংথ তৈরি করতে হবে যে ওদের যদি এখন ধরুন 2000 থাকে, আমাকে তার জায়গায় বেশি করতে হবে। তারপরে এয়ার সাপোর্ট আনতে হবে, যে ওখানে বম্বিং করতে হবে আগে ঢোকার আগে। জাপানিজ এয়ারফোর্স তখন বম্বিং করছে, আজাদিন ফৌজ আর জাপানিজ ট্রুপসকে এয়ার সাপোর্ট দিচ্ছে জাপানিজ এয়ারফোর্স। তখন ওই ভদ্রলোক নীলা বলে একটা, নীলা থেকে তখন ওই লাউন্সেল জায়গাটার নাম হচ্ছে যাই হোক, আমার নামটা এখানে বুঝতে পারছি না, সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে 6 কিলোমিটার আগে একটা জায়গা আছে, লুম্পাল পিক বলে একটা জায়গা আছে ছোট, ওখানে একজন নামটা পেয়েছে লাম্পাল পেন। চট্টগ্রাম থেকে 6 কিলোমিটার আগে ওখানে একজন সিআর দাস বলে একজন বড় ব্যবসায়ী আছে, মানে গভর্নমেন্ট কন্ট্রাক্টর। উনি ওকে বললেন যে আপনি আমার নামে বলবেন যে আমি পাঠিয়েছি, আপনি মিস্টার সিআর দাসের সাথে দেখা করুন। সিআর দাসের বাড়িতে বাবা দেখা করলো গিয়ে, সেটাও ভয় ভয়, সিআর দাস হয়তো ব্রিটিশ পুলিশকে খবরও দিয়ে দিতে পারে। যাই হোক, দেখলো উনি একজন খুব দেশপ্রেমিক লোক, উনি আমাকে জড়িয়ে ধরেছে বাবার, যে আমি তো ভাবতে পারছি না যে আপনি আজাদিন ফৌজের লোক এখানে এসছে। প্রচন্ড রকম বলেছে, আমার দ্বারা যা সম্ভব আমি সব রকম হেল্প আপনাকে করবো। যাই হোক, তখন বাবা ওই ওনার কাছে যখন পৌঁছয় তখন খুব অসুস্থ হয়ে যায়, মানে জঙ্গলে প্রতিদিন এসছে তো, অনেকদিন ছিল জঙ্গলের ভেতরে, খাওয়া নেই দাওয়া নেই, বাড়িঘর নেই, এরকম থাকছে। তো সিআর দাসের বাড়িতে বাবা প্রায় এত অসুস্থ হয়ে গেছিল যে মরার মতো অবস্থা হয়ে গেছে। তো সিআর দাস বললো, আপনি তো এখানে যদি কিছু আপনার হয়ে যায় তাহলে আমি কাকে খবর দেবো, আমি তো চিনি না আপনাকে, তো আপনি বলুন আপনার কোনো আত্মীয়স্বজন থাকে তাকে আমরা খবর দেবো, অ্যাটলিস্ট কিছু লাস্ট টাইম। বললো আমি আর ডাইড ইন হার্নেস, বলে দিল কাউকে কিছু বলতে হবে না, আমার সৎকার করে দিলে পারলে করে দেবে।
যাই হোক, ওর বাড়িতে শিয়াদাসের বাড়িতে বাবাটা ওই অসুস্থ অবস্থা উনি চিকিৎসা করেন বাবার, লোকজন দিয়ে দেখে খুব যত্ন করে ওনাকে সুস্থ করেন না। করার পরে উনি ওনার গাড়িতে করে বাবাকে চট্টগ্রামে পাঠান। তো চট্টগ্রামে পাঠানোর পরে উনি লেটারে লিখে দেন উনি আমার অফিসের লোক কাজ করে। ওনার গাড়িতেই সার্চ করবে, যে গাড়িতে বাবা যাচ্ছিল চট্টগ্রাম সেই গাড়িটা কিন্তু পুলিশ সার্চ করে, কারণ দেখেছে ওনার বোর্ড আছে, লেখা আছে শিয়াদের। তো চট্টগ্রামে পৌঁছালো। তো বাবাদের সাথেই কয়েকজন লোকে আমি যারা যারা ছিল ওদের নাম বলছি। একজন ছিল নায়ক সর্দার আসি, সর্দারজি ছিল একজন। আরেকজন ছিল টিপি দত্ত লখনৌ, আরেকজন ছিল হাবিলদার জিয়া মোহাম্মদ, কেশর দাস, দরিয়া সিং অ্যান্ড আদার্স। এরকম কতগুলি নাম আমি পেয়েছি। এর মধ্যে যে সর্দার সিং, যে নায়ক সর্দার সিং, ও সর্দারজি ছিল। ও ওখানে দেখলো অ্যালাইড ফোর্সের কিছু শিখ ট্রুপস আছে, দিয়ে ও কথা বলতে গেছে দেশে। বাবারা না করেছে, তুমি যেও না করো না, নতুন এসছে তো পরে আর বললো না আমি তো খবর নিয়ে আসি ওখানে ওদের কত স্পোর্টস আছে, ওদের কাছে কথা বলি, জানতে পারবো কটা কি ব্যাটালিয়ন এদিকে এসছে বা কি স্ট্রেংথ আসছে এদিকে, ওদের কি প্ল্যানিং কি আছে এদিকে। সে জানতে গেছিল, ও আলটিমেটলি ধরা পড়ে যায়। তারপর ওকে বিচার হওয়ার পর ওকে আলিপুর জেলে ফাঁসি পরে গিয়ে। তো এই তখন চট্টগ্রামে পৌঁছাবার পরে তারপরে বাবা চলে গেল আপনার নাগাল্যান্ড, কোহিমা। মানে ওই ডেস্টিনেশন ছিল গুয়াহাটি যেতে হবে, কারণ ওখানে আর্মি স্কুলটা বেশি আছে। প্রথমে কোহিমা গেল এবং কোহিমা থেকে গুয়াহাটি পৌঁছে গেল। এখন প্রথম বেসটা ফরওয়ার্ড বেস করেছে গুয়াহাটি, কারণ ওখান থেকে খুব অ্যালাইড ফোর্স আসছে, আর এদিক থেকে বার্মা থেকে আজাদিন ফোর্স জাপানিজ এই লড়াই চলছে। আপনারা জানেন যে ইম্ফল আর কোহিমা দুটি আজাদিন ফোর্স নিয়ে ওখানে কোহিমার কাছে একটা গ্রামে নেতাজি ফরওয়ার্ড বেস করেছিল, যেখানে নেতাজি 1 মাস এসেছিলেন। তার আগে তো আপনি যে পোর্ট ব্লেয়ারও নিয়ে নিয়েছে নেতাজি। ইম্ফল আর কোহিমা ফল করলো। তারপরে তখনই জাপানও খুব অ্যাটাক করেছে, অ্যালাইড ফোর্স। জাপানের উপর বম্বিং হচ্ছে। স্বাভাবিক নিজের মেনল্যান্ড বাঁচাবার জন্য জাপান এয়ারফোর্স বিদ্রোহ করতে বাধ্য হলো, জাপানের এয়ার সাপোর্টটা চলে গেল। তো ওখান থেকেই কিছুটা আজাদিন ফোর্স জাপানিজ ফোর্স ডিস্ট্রিক্ট করতে শুরু করলো। ওখানে প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে, নাগাল্যান্ড মণিপুরে প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে। আজাদিন ফোর্স জাপানিজ দুটো ফোর্সেরই খুব অনেক ক্যাজুয়ালিটি হয়েছে। এবার যখন আজাদিন ফোর্স আর এগোতে পারলো না, কোহিমা থেকে আর ইম্ফল থেকে আর এগোতে পারলো না, তখন বাবা চলে এসেছে কলকাতায়। ছিল বাবাকে হেডকোয়ার্টার কলকাতা ওয়েলিংটন স্কোয়ারে। ওরা মিড নাইটে মিট করতো, যারা গিয়েছিল বাহাদের গ্রুপে। বিশেষ করে ওখানে দুজন লোক সবসময় থাকতো বাবাদের সাথে। একজন হচ্ছে ছিল ক্যাপ্টেন, একজন অমরিত সিং গিল। এই ভদ্রলোক মালয়েশিয়াতে সর্দার, আর ছিল প্রভুদয়াল হেমন্ত সিং। এরা বিভিন্ন জায়গায় লুকিয়েছিল কলকাতায়। আর একটা বিশেষ জায়গা ঠিক করা ছিল ওয়েলিংটন স্কোয়ারে, যেখানে মিড নাইট ওরা মিট করে সব স্ট্র্যাটেজি করতো। এবং এর মধ্যে অনেক আমার ধরাও পড়ে যেত। ধরা পড়লে কি ওদের জায়গা চেঞ্জ করতো, সমস্ত রেডিও ফ্রিকোয়েন্সি কিন্তু সব চেঞ্জ করে ফেলতো, নয়তো ওদের ধরে নেওয়া হবে। তো করতে করতে এদিকে তখন তো আপনার এরা বাবার যেটা আরেকটা বড় কাজ ছিল, যে দেশে যত নেতারা আছে, মানে যারা কংগ্রেস, তখন তো কংগ্রেস ছিল, একটাই পার্টি ছিল তখন ভারতবর্ষে, নেতারা ছিল, তাদের সাথে যোগাযোগ করা। তো তাদের সাথে যোগাযোগ করে তাদের হেল্প নেওয়া। তার মধ্যে যাদের সাথে বাবার খুব যোগাযোগ ছিল, এই দুজন যার নাম বললাম, প্রভুদয়াল হেমন্ত সিংহা আর অমরিত সিং গিল। এরা ছিল যাদের কলকাতায় বাবা যাদের সাথে মিট করেছে বা যাদের আশ্রয় ছিল। বাবা অনেকদিন বাবা মিস্টার কিরণ দাসের বাড়িতে লুকিয়েছিল। কিরণ দাস হচ্ছে আমাদের যে শহীদ যতীন দাস, যার নামে যতীন দাস পার্ক রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, তার বাড়িতে বাবা বহুদিন ছিল, এক্স-কলিগ। ওখান থেকে অপারেট করেছিল কিরণ দাসের বাড়িতে। আর যারা যারা মিট করেছে তার বেলা মিত্র, বিমল প্রতিভা দেবী, হেমপ্রদা দেবী, কিরণ দাস,
তারপরে আপনার করুণা আসাফ আলী, শরৎ ঘোষ। শরৎ ঘোষ হচ্ছে নেতাজির দাদা। নেতাজির দাদা সবসময় বাবার সাথে যোগাযোগ ছিল। উনি বাবাকে সবসময় গাইড করেছেন, বিভিন্ন জায়গায় যেতে হবে, কোথায় যেতে হবে উনি উনি সবসময় বাবাকে হেল্প করেছেন। তারপর আফসার উদ্দিন চৌধুরী, সত্যনারায়ণ বক্সি, কমরেড রামকৃষ্ণ। এই কমরেড রামকৃষ্ণ আমি যখন আগের কথা বলছি, আমাদের বাড়িতেও এসেছি। আমাদের বাড়িতে কমরেড রামকৃষ্ণ ছিলেন আনডিভাইডেড পাঞ্জাবের চিফ মিনিস্টার ছিলেন। কমরেড রামকৃষ্ণ 5 বছর উনি চিফ মিনিস্টার ছিলেন। তখন হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের মধ্যে ছিলেন। উনি আমার বাড়িতে এসছেন, আমার বাড়িতে মিসেসের কাছে লাঞ্চ করতে গেছে। ওনার বাড়িতে আমি গেছি দিল্লিতে। ওনার মিসেস আমাকে লাঞ্চ রান্না করে খাইয়েছে। একটা চিফ মিনিস্টারের বউ সে নিজে রান্না করে, আর অটোতে করে আমার সাথে ঘুরেছে দিল্লি। তফাৎটা দেখুন, এখনকার চিফ মিনিস্টার আর উনিও একটা এত বড় স্টেটের চিফ মিনিস্টার। অটো করে ওনার সাথে আমি 2-3 দিন ঘুরেছি। দিল্লিতেও একটা জায়গায় কাজ ছিল, আমার রামকৃষ্ণের। তো তারপরে বাবাকে যখন দেখলো অনেকে ধরা পড়ে গেছে, বাবাদের গ্রুপে, বাবাকে শরৎ ঘোষ পাঠিয়ে দিল ধর্মশালায়। ধর্মশালায় বাবা অনেকদিন ছিল লুকিয়ে। তখন ধর্মশালা পাঞ্জাবের মধ্যেই ছিল। তারপরে এরপরে যখন কি হলো, যখন ভারত স্বাধীন হলো, তখন বাবা তখন ধর্মশালায়। তো শরৎ ঘোষ বললো যে তুমি এবার চলে এসো, আর তোমার পাইনি কিছু। তো আজাদির খোঁজে যারা আছে সব বেরিয়ে আসতে হতো সবাই। 15ই আগস্টের পরে শরৎ ঘোষ মেসেজ দিল যারা যারা লুকিয়ে আছে যেখানে যেখানে সব চলে আসে। তখন বাবা এসে এখানে একজন বাড়িতে একটা অনুষ্ঠান হলো, এই হাজরা রোডে। শরৎ ঘোষই অর্গানাইজ করেছিল, যার বাড়িতে সেটা বিমল সিং বলে। তো হওয়ার পরে তারপরে আত্মপ্রকাশ করলো আর বেরিয়ে আসে। এর মধ্যে এই যে আপনার একজনের নাম বলেছিলাম যে অমৃত সিং গিল, এর একটা ঘটনা আপনাকে বলি। এই যখন আমার বাড়ি যখন বার্মা বর্ডারে ঢুকেছে, এই টিমটা ঢুকেছিল কোনার্ক দিয়ে, পুরীর কাছে কোনার্ক। ওরা জাহাজে করে এসেছিল, জাহাজে করে এসে কোনার্কে এনে ওখান থেকে উড়িষ্যা থেকে ঢুকেছে। তার মধ্যে কিছু লোক বিট্রে করেছিল, যেটা সবসময় হয়, ডাবল এজেন্ট হয়, আমরা জানি। ওরা নিজেদের জানিয়ে দিয়েছে গিয়ে পুলিশকে যে আমাদের লোক। এই অমৃত সিং গিল ধরা পড়ে যায়, ভেরি গ্রেট প্যাট্রিয়ট। ধরা পড়ে যায় এবং ওর ফাঁসির অর্ডার হয়, হ্যাঙ্গিং। তো ওকে নিয়ে যখন ফাঁসির অর্ডার হলো, ওকে একটা মার্সি পিটিশন দেওয়া হয়েছিল যে আপনি সই করে দিন, আপনাকে ফাঁসি হবে না, আপনার যা জীবন লাইফ ইমপ্রিজনমেন্ট হবে। উনি সবার সামনে ওটা ছিঁড়ে ফেলে দিলেন মার্সি পিটিশন, বললে যে আমাকে ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে আমার প্রাণ ভিক্ষাকে কোনদিন করবো। তো অমৃত সিং গিলকে যেই জেল থেকে ফাঁসিয়ে ওখানে নিয়ে যাচ্ছে ভ্যানে করে। নেবার সময় ওখানে 2 আর্মস গার্ড বসে আছে। হিন্দ সিনেমার কাছে হঠাৎ লোডশেডিং হয়ে যায়। লোডশেডিং হওয়ার পরে সর্দারজি ওই হাতে পায়ে শিকল বাঁধা আছে না, 2 হাতে শিকল, পায়েও শিকল বাঁধা আছে। ওই অবস্থায় 2জন আর্ম গার্ডকে মারে, মেরে ওই তখন লোডশেডিং হয়েছে, প্রিজন ভ্যান খুলে বেরিয়ে এসছে, বেরিয়ে উনি অদৃশ্য হয়ে গেলেন। ওনাকে ব্রিটিশরা ধরতে পারে। পরে উনি স্বাধীনতার পরে উনি আমাদের বাবার সাথে খুবই যোগাযোগ ছিল না। পরেও দেখেছি স্বাধীনতার পরে মাঝে মাঝে ফোন আসতো কোয়ালালামপুর থেকে অমৃত সিং গিলের। মানে এইরকম তার মানে মৃত্যুর মুখ থেকে সে বেঁচে গেল আর কি। কিন্তু মার্সি পিটিশন উনি সই করেন। এই করার পরে তারপরে আমার বাবার যখন শরৎ ঘোষ তখন ঠিক করলো যে আজাদিন ফৌজ নিয়ে একটা দল তৈরি করবে। তো সেটা নিয়ে মোটামুটি ঠিকই হয়ে গেছিল। তখন শরৎ ঘোষকে নেহরু ফোন করে বললো যে আপনাকে তো ইউনিয়ন ক্যাবিনেট জয়েন করতে হবে, ইউনিয়ন ক্যাবিনেট আপনার জন্য জয়েন করতে হবে। শরৎ ঘোষ দেখলো যে ঠিক আছে, তাহলে জয়েন করলে হয়তো আমাদের ফৌজের জন্য কিছু করতে পারবো। উনি জয়েন করলে শরৎ ঘোষ ইউনিয়ন ক্যাবিনেট। জয়েন করার কয়েক মাস পরে আবার ওনাকে সরিয়েও দিল। মানে শুধু এটা যেন না হয় সেই জন্যই এটা করলেন আর কি, যেন না হয়। তারপরে বাবার যখন
কোর্ট মার্শাল হলো কামটি ক্যান্টনমেন্ট, মহারাষ্ট্র নাগপুরের কাছে, তখন তা মধ্যপ্রদেশে ছিল, এখন মহারাষ্ট্রে কামটি ক্যান্টনমেন্টে নাগপুর থেকে 12 কিলোমিটার দূরে। তো সেখানে কোর্ট মার্শাল হলো। শরৎ বোস নেহরুকে বলেছিল, আপনি আজাদি ফৌজের লোকেদের সাথে আপনি কোর্ট মার্শাল কেন করছেন, ছেড়ে দিন ওনাদের, আমাদের দেশের জন্য কাজ করেছেন। বললো, নেহরু বললো না, কোর্ট মার্শাল করতেই হবে। তখন শরৎ বোস বাবার হয়ে দাঁড়িয়েছিল ওখানে, অ্যাডভোকেট, উনি বাবার হয়ে রিপ্রেজেন্ট করেছেন। তারপরে বাবার পানিশমেন্ট হলো যে বাবার যেই 5 বছরে কোনো স্যালারি যা যা পেয়েছে ভারত সরকারের কোনো কিছু পায়নি, পুরোটাই নিয়ে নিয়েছে, এমনি আর কিছু করেনি, ছেড়ে দিয়েছে। তারপরে আবার উনি টিএনটিতে জয়েন করলেন, যে গভর্নমেন্ট থেকে ডিপার্টমেন্টে গেছিলেন সেই ডিপার্টমেন্টেই জয়েন করলেন। তারপর ওখান থেকে রিটায়ার করেন। আমরা বাড়িতে সবসময় আজাদিন ফৌজে প্রচুর লোক রেগুলার আসতেন। তার মধ্যে এক ভদ্রলোক আসতেন, উনি ছিলেন নেতাজি ফুড টেস্ট, আমরা কাকু করে ডাকতাম। তো উনি নেতাজি বাংলোতে থাকতেন শ্রীনগরে। নেতাজি যখন যে খাবারটা যেত সেই খাবারটা উনি টেস্ট করতেন, টেস্ট করার পরে তারপর নেতাজিকে খেতে দিত। তো অনেকদিন হয়েছে উনি আমাকে বলতেন, জানো আমি ওনার ঘরে ঘুরে দেখছি ওনার বিছানাটা যেরকম আছে সেরকম আছে। তা আমি যেহেতু রাত্রিবেলা আপনি বিছানা শোননি, তিনি বলছেন না, আমার তো শোয়ার দরকার নেই, আমি 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমালে যথেষ্ট, আমি ইজি চেয়ারে ঘুমিয়ে নিচ্ছি। ইজি চেয়ারে ঘুমিয়ে উনি আবার ভোর 4টের সময় ঢুকলেন, 12টার সময় 4টের সময় বেরিয়ে গেলেন। প্রচণ্ড পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম। একটাই ছিল, ওনার চেইন স্মোকার ছিল, কন্টিনিউয়াস সিগারেট খেতে। টেনশন তো ছিলই, স্বাভাবিক, ভারতকে স্বাধীন করতে তার কত মাথায়, তার কত টেনশন। এরকম এই দুটোই আমরা আজাদি ফৌজে প্রচুর লোক আমাদের বাড়িতে আসা যাওয়ার কত। বাবা আজাদি ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি ছিল, আইন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিল বাবা, তো দেখেছি। আর এরা যে এত যে দেশের জন্য এত কিছু করলো, তার জন্য কিছু পাইনি। কারণ যখন বাবা সাকসেস করলো তখন আমাদের দাদু ঠাকুমা ওরা রিফিউজি হয়ে আসতো কুমিল্লাতে, আমাদের বাড়ি ছিল বাংলাদেশে। তো এখানেও স্ট্রাগল, ওখানে এত বছর স্ট্রাগল করে এসে তারপরে এখানে স্ট্রাগল। যাই হোক, এইভাবে মানুষ হয়েছে। কিন্তু আমরা চাই যে আমাদের একটা ইচ্ছে যে লোকে জানুক যে এই ওই প্রজন্ম কত চেষ্টা করে গেছে, কত দেশের জন্য কি স্যাক্রিফাইস করে গেছে। ওনারা রেকগনিশন পাননি ঠিকই, কিন্তু এই প্রজন্ম জানুক যে আমাদের কি অবদান এদের। এবারে শেষ করছি।